হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। ওআইসির সদস্য ও মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ সরাসরি ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানের সমালোচনা করবে এমনটাই প্রত্যাশা ইরানের। সকালে এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন ইরানি রাষ্ট্রদূত জালাল রহিমি জাহানাবাদী। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র শান্তির পথে আসবে না ততক্ষণ সর্বশক্তি দিয়ে যুদ্ধে লড়বে ইরান। তবে যুক্তরাষ্ট্র আলোচনায় বসলে তেহরানও রাজি। আশ্বাস দেন, নিজ নাগরিকদের মতোই প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া হচ্ছে। ইরানে চলমান যৌথ অভিযান ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। শুধু ইরানেই প্রাণ হারিয়েছে সহস্রাধিক, প্রতিবেশী লেবাননেও দেদারসে মরছে মানুষ। দুপুরে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালাল রহিমি জাহানাবাদী একটি সংবাদ সম্মেলন করেন। এ সময় ইরানের প্রতি সহমর্মিতার পাশাপাশি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করায় বাংলাদেশ সরকারকে জানান কৃতজ্ঞতা। পবিত্র রমজানে সবচেয়ে নিকৃষ্ট শত্রুর হামলায় শাহাদাত বরণ করেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। এটা ইরানের জন্য গৌরবের। বাংলাদেশের জনগণ পাশে থাকায় ইরানিরা আনন্দিত। শোক ও সমবেদনা প্রকাশ করায় আমরা কৃতজ্ঞ। তাছাড়া প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীরা নিরাপদে আছেন। কোনো কিছুর প্রয়োজনে দূতাবাস তাদের সহযোগিতায় প্রস্তুত। বর্তমানে আত্মরক্ষায় পাল্টা হামলা করছে ইরান, যা জাতিসংঘের নীতিমালা অনুসারে আইনসঙ্গত। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লঙ্ঘন করেছে আন্তর্জাতিক সব নিয়মকানুন। ইতিহাস বলে যুক্তরাষ্ট্র এরই মধ্যে 2 বার পরমাণু বোমা ব্যবহার করেছে। তৃতীয়বার ব্যবহার করলেও ইরান ভয় পায় না। আমরা শাহাদাত বরণ করতে প্রস্তুত, কিন্তু শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বে ইরান। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন সকাল 10টা থেকে 12টা এবং দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত ইরানের শহীদদের প্রতি শোক প্রকাশের জন্য রাষ্ট্রদূতের দপ্তরে উন্মুক্ত করা হবে শোক বই। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে ইরান সহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বলেন, সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থ নিশ্চিত করেই সম্পর্ক এগোবে ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে যেসব বাংলাদেশি আছেন তাদের ভালোভাবে ফিরিয়ে আনবে ঢাকা। বাংলাদেশে যে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে সেটি যুক্তরাষ্ট্রের ধারণার বাইরে ছিল, পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন সহকারী মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পল কাপুর। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সামরিক সহযোগিতা নিয়ে মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে কোনো আলোচনা হয়নি। এই যুদ্ধের যে অর্থনৈতিক প্রতিক্রিয়া হবে সেটা বহন করা দুঃসাধ্য। আমরা তাকে বলেছি যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে এবং কূটনীতিকে একটা অপরচুনিটি দিয়ে এই সংঘাত, এই সমস্যা যেন সমাধান করার জন্য তারা প্রচেষ্টা করে। সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ঢাকা দুবাই ঢাকা রুটে 2টি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। যুক্তরাষ্ট্র ও দুবাইয়ের অনুমতি সাপেক্ষে এই ফ্লাইটগুলো পরিচালিত হবে। প্রথম ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর থেকে আজ সন্ধ্যা 7টা 20 মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত 12টা 20 মিনিটে ঢাকায় ফিরবে। আগামীকাল বৃহস্পতিবার অপর বিশেষ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল 5:15টায় দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে, যা দুবাই থেকে স্থানীয় সময় রাত 10টায় ঢাকায় ফেরার কথা। প্রবাসীদের সাথে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রুদেরও ফিরিয়ে আনা হবে। এর আগে গত শনিবার ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 173টি ফ্লাইট বাতিল হয়েছে। জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হেলথ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পহেলা বৈশাখের মধ্যে 9টি উপজেলার 9টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে কৃষকদের কৃষি কার্ড দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে মে মাস থেকে বৃক্ষরোপণ শুরু করে এবছরই 5 কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা সরকারের। দিনভর সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। ভোটের আগে দেশজুড়ে নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুতি কিংবা ঘোষিত ইশতেহারে ঠাঁই পেয়েছিল জনকল্যাণে বেশ কিছু সুনির্দিষ্ট কর্মসূচি। সরকার গঠনের পর সেই কর্মসূচিগুলোকেই সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দিনের শুরুতে সচিবালয়ে বৃক্ষরোপণ সংক্রান্ত সভা এবং সেলের কার্যক্রমের সবশেষ অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী, প্রতিমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও টেকসই সবুজায়ন নিশ্চিত করতে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা সরকারের। মে মাস থেকে শুরু হতে যাওয়া এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ কার্বন বাণিজ্য যুগেও প্রবেশ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। যদি আপনি 100টা গাছ লাগান তাহলে 30টা গাছ কিন্তু নষ্ট হবে বিভিন্ন কারণে। তো নেক্সট ইয়ারে সেটাকে আমরা নতুন করে করার জন্য ওই 30টা জন্য রিপ্লেসমেন্ট আমরা করি। 2 নম্বর হলো কার্বন ট্রেডিংয়ে আমরা সংযুক্ত হওয়া, এটা কিন্তু এখন আমাদের মুখ্য উদ্দেশ্য। চরগুলো আছে বা মেঘনা অববাহিকা যে জায়গাগুলো আছে সেখানে আমরা ম্যানগ্রোভ প্রজাতির গাছগুলো লাগাবো। এতে আমরা জিআইএস পদ্ধতির মাধ্যমে এটা মনিটরিং করতে পারবো এবং দেখাতে পারবো যে আমরা এতগুলো গাছ লাগিয়েছি এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে ড্যাশবোর্ডের মাধ্যমে এটা ট্র্যাকিং করা যাবে যে এখানে এই গাছটার অস্তিত্ব আছে। তখন সেই গাছের জন্য আমরা কার্বন ক্রেডিটটা আমরা ক্লেম করতে পারবো বা আমরা আদায় করতে পারবো। তো এটার জন্য আমাদের টার্গেট হচ্ছে যে আগামীতে আমাদের এই বাংলাদেশের যে গার্মেন্টস সহ অন্য যে শিল্প আছে এরপরে এই কার্বন ট্রেডটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে আসা, কার্বন ক্রেডিটটাকে এগিয়ে নিয়ে আসা। দুপুরে কৃষিকার্ড সেলের সভায় কৃষকদের নানামুখী সুবিধা নিশ্চিতে বিএনপি ঘোষিত এই উদ্যোগের অগ্রগতি জানতে চান প্রধানমন্ত্রী। বৈঠক শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান, পয়লা বৈশাখের মধ্যে 9 উপজেলার 9 ইউনিয়নের 9 ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে কৃষকদের দেয়া হবে এই কৃষি কার্ড। আশা করি পয়লা বৈশাখের মধ্যে আমরা শুরু করার চিন্তা করছি এবং আশা করি পারব। সব কিছু যেন আমরা নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারে এবং গভর্নমেন্টের কাছে যেন সমস্ত তথ্য সঠিকভাবে আসে। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আলোচনা করেন প্রতিশ্রুতি অনুযায়ী 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়টি নিয়ে। হেলথ কার্ড চালুর পাশাপাশি জনসংখ্যা নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়কে তৎপর হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। এদিকে বিকেলে সংসদের নবনিযুক্ত চিফ হুইপ নুরুল ইসলাম মনি 6 হুইপকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ায় জ্বালানি সংকট মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দীর্ঘমেয়াদী সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক শেষে জ্বালানি মন্ত্রী জানান, মজুদ জ্বালানি মার্চ পর্যন্ত চলবে। অন্যদিকে বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠকে পল কাপুর বিনিয়োগে বাধা দূর ও বাণিজ্য চুক্তি বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। যদিও বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার বিষয়টি স্বীকার করেননি মন্ত্রী, শুধু বলেন চুক্তিতে কোনো সংযোজন বা বিয়োজন বা পরিবর্তনের প্রয়োজন হলে আলোচনার সুযোগ আছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের পরিমাণ বছরে প্রায় $10 বিলিয়ন বেশি। এর মধ্যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ রপ্তানি করে $7.5 বিলিয়ন পণ্য, আর $2.3 বিলিয়ন পণ্য যুক্তরাষ্ট্র নেয় বাংলাদেশ থেকে। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাস্তবায়ন নিয়ে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠক করেন সফররত মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বৈঠকে বিনিয়োগ, বাণিজ্যিক ও প্রযুক্তিগত সহায়তার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে 8 ঘণ্টার বৈঠকে বিতর্কিত বাংলাদেশ যুক্তরাজ্য বাণিজ্য চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়নি বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী। এই চুক্তির বিষয়টি আজকে আলোচনার বিষয় হিসেবে আসেনি, আর সামরিক বিষয় তো বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয় না। বাণিজ্য চুক্তি বা বৈঠক নিয়ে কথা বলেননি পল কাপুরও। তবে বাণিজ্যমন্ত্রী আলোচনার বিষয়টি এড়িয়ে গেলেও চুক্তি নিয়ে তার মতামত জানান। মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ 2 সরকারের মধ্যে চুক্তি হয়েছে, এটা তো রাষ্ট্রীয় চুক্তি। সুতরাং এই চুক্তিতে যদি আপনারা কোনো কিছু দেখেন, খারাপ দেখেন, সেটা আমাদের কাছে উত্থাপন করবেন। আমরাও দেখছি, আমাদের কাছে এখন পর্যন্ত সেরকম কিছু প্রতীয়মান হয় নাই। কোনো চুক্তি এন্ড অফ লাইফ না, জীবনের সর্বশেষ কিছু না। প্রত্যেকটা চুক্তিতে সেলফ কেয়ারিংয়ের জন্য তার নিজস্ব কিছু ধারা থাকে, এবং সেখানে তো এরকম যদি কোনো দিন আমাদের কাছে কিছু প্রতীয়মান হয় যে এই ধারাটার সংযোজন, বিয়োজন, পরিবর্তন দরকার, সেখানে ফার্দার নেগোসিয়েশনের স্কোপ তো সবসময় রয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করার পদক্ষেপ নেওয়া হবে। তারা নতুন সরকারের সাথে কাজ করতে চান, তারা আগামী দিনে কিভাবে আমেরিকান বিনিয়োগ এই দেশে আসবে সেটার জন্য 2-1টা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন, যে এইগুলি দূর করলে আমেরিকান বিনিয়োগের জন্য সেটি সহজতর হবে। বাংলাদেশ একটা
উর্বর ভূমি হবে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সাথেও। মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ায় জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। মিডল ইস্টের এই ঘটনাতে সারা পৃথিবীতে জ্বালানির একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে। গ্লোবের মধ্যেই তো আমরা আছি, তা আমাদেরও তো শর্টেজ হয়ে গেছে। যেগুলো কমিটমেন্ট ছিল সেগুলো আসা বন্ধ হয়ে গেছে। তারা আমাদেরকে এই ক্রাইসিস মুভমেন্টে আমাদের কি কোঅপারেশন করতে পারে। একটা লং টার্ম আমরা আপনাদের সাথে যেতে চাই, আর দুইটা হলো যে এখন যে ক্রাইসিস পিরিয়ডে আমাদেরকে সাপোর্টের জন্য আমরা রিকোয়েস্ট করেছি। তারা বলছে তারা এটা কথা বলে আমাদের জানাবে। মজুদ জ্বালানি দিয়ে মার্চ পর্যন্ত চলবে, এজন্য বিদ্যুৎ ও জ্বালানি খাতে সাশ্রয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। আমি ইনশিওর করতেছি যে ইফতারি থেকে তারাবি পর্যন্ত কোনো লোডশেডিং হবে না, আবার সেহরির সময় কোনো লোডশেডিং হবে না। এরকম আমরা প্ল্যান তৈরি করছি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট, এই সংকট মোকাবিলায় সবাইকে জ্বালানি সাশ্রয়ের অনুরোধ করেছেন মন্ত্রী। আমরা সবাই সাশ্রয়ী হই, তাহলে কিন্তু ক্রাইসিস যেটা আছে আমরা চালাই নিতে পারবো। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের প্রধান একই বিভাগের কর্মচারীর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন। বিকেলে বিশ্ববিদ্যালয়ের অফিস কক্ষেই এই ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানায়, বিভাগের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। পরীক্ষা শেষে ছাত্রছাত্রীরা ডিপার্টমেন্টের চেয়ারম্যান আসমা সাদিয়া রুনার অফিস থেকে চিৎকারের শব্দ শুনতে পায়। সেখানে গিয়ে আসমা সাদিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে শিক্ষার্থীরা। পাশেই ধারালো অস্ত্র দিয়ে নিজ গলা কেটে আত্মহত্যার চেষ্টা করছিল সেই বিভাগের অফিস সহকারী মোহাম্মদ ফজলু। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ম্যামের রুমের সামনে বলছে যে রুম থেকে এরকম আওয়াজ আসতেছে, তো সাথে সাথে আওয়াজ আর পাইলাম না। যে রুম দরজার সাথে ভাঙা হয়েছে, ভাঙাই দেখতেছি যে ম্যাম তো একদিকে পড়ে আছে, আর ওই যে খুন করতে আসছে সে নিজেই নিজের গলা কাটতেছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দফায় দফায় দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত 30 জন। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সাতচারপাড়ার নূরধন মিয়ার কাছে পাওনা টাকা দাবি করেন মধ্যপাড়ার আরশ মিয়া। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, পরে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ ঘটনায় গ্রামে উত্তেজনা তৈরি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরই জেরে আজ সকালেও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। আহত হয় উভয় পক্ষের অন্তত 30 জন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আরশ মিয়া ও নূরধন মিয়ার পূর্ব বিরোধ ছিল বলেও জানিয়েছে পুলিশ। ঢাকা মেডিকেলে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা দেন। বলেন, হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেয়া বা রোগীদের সাথে যারা প্রতারণা করবে তাদের কঠোর হাতে দমন করা হবে। মন্ত্রী আরও জানান, হাসপাতালের পরিবেশ উন্নয়ন ও খাবারের মান নিশ্চিতে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সীমিত সম্পদের মধ্যেই জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার। ঢাকা সহ সারা দেশে রোগীদের সেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। একটা অফিস অর্ডার হয়েছে, আমরা এগুলি কঠোর হস্তে দমন করবো। আমরা এই যে আজকে আসলাম, আরও দেখবেন আসবো আমরা ইনশাল্লাহ। এগুলি দমন করে ফেলবো, ওই দালালি বন্ধ করে ফেলবো একেবারে। রুগী বেচা কিনা করা বা ট্রলি বেচা কিনা করা, রুগী ভর্তি করার টাকা নেওয়া 100% অফ করে দেবো আমরা। ওয়াকেফাল আমরা এটাকে ক্লোজ ডাউন করবো, একেবারে সিমেন্টেড করবো ইনশাল্লাহ। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিদিন সকাল 9টা থেকে 9টা 40 মিনিট পর্যন্ত বাধ্যতামূলক নিজ নিজ অফিসে অবস্থানের নির্দেশ দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত সোমবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়। তবে আজ বিষয়টি প্রকাশ্যে আসে। পরিপত্রে জনসেবা নিশ্চিত ও দাপ্তরিক কাজে গতি আনতে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীকে এই নির্দেশনা দেওয়া হয়। তবে শিক্ষা বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও অনুষদ সদস্য যারা প্রশাসনিক দায়িত্বে নেই তাদের জন্য এই নিয়ম কার্যকর হবে না। হাসপাতাল, জেলখানা, সংবাদ মাধ্যম বা নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যারা রোস্টার ডিউটি করেন তাদের ক্ষেত্রেও এই সময়সীমা প্রযোজ্য নয়।
গুলশানের ডিসি রওনক আলমকে বদলির ঘটনা স্বাভাবিক, কারো অনুরোধ বা চাপে নয় এমন দাবি ডিএমপির। তবে যেভাবে টেলিফোনে ডিসি রওনক আলমকে হুমকি দেওয়া হয়েছে আর তারপর পরই তাকে গুলশান থেকে সরিয়ে দেওয়া, এটাকে মোটেও কাকতালীয় দেখতে চান না অনেকেই। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতাবানদের প্রশ্ন করায় যদি পুলিশ অফিসারকে প্রত্যাহার করা হয় তা হবে বাজে উদাহরণ। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে। নাম কি আপনার? আপনি কত নাম্বার ব্যাচের পুলিশ বলেন? আমার ব্যাচ জেনে আপনি কি করবেন? আপনার ব্যাচ জেনে আমি কি করব? আপনি দেখবেন আমি কি করব? শনিবার মধ্যরাতে নিয়মিত টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে গুলশানের ডিসি রওনক আলম একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি ও কাগজপত্র যাচাই করেন। এ সময় গাড়িতে থাকা এক ব্যক্তির পক্ষে বিদেশে অবস্থানরত এক ব্যক্তি রওনককে ফোনে হুমকি দেন বলে অভিযোগ ওঠে। হ্যাঁ, এটা তো আমি শোরুমের মালিকের সাথে আপনাকে কথা বলাই। শোরুমের মালিকের নামে তো গাড়িটা না। এদিকে অভিযান চলাকালীন এই কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। এর একদিন পর এক আদেশে ডিসি রওনক আলমকে গুলশান থেকে প্রত্যাহার করে ডিবিতে সংযুক্ত করা হয়। এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির ডিসি মিডিয়া জানান, এই বদলি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। এ ঘটনার সাথে বদলির কোনো সম্পর্ক নেই। বদলি নিয়ে ডিসি রওনকও টেলিফোনে জানান, নিয়মিত বদলি। তবে সমাজ ও অপরাধ বিশ্লেষকরা মনে করছেন, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে গিয়ে যদি পুলিশ এমন বাধার মুখে পড়েন তাহলে সমাজে নেতিবাচক প্রভাব পড়ে। কিন্তু মানুষের মধ্যে তো আসলে প্রতিক্রিয়া আছে যে তিনি এই কাজ করার পরই বদলি হয়েছেন। তাহলে এমন কি পরিস্থিতি সৃষ্টি হলো যে এই তল্লাশি অথবা এই কাজ করার পরে তিনি বদলি হলেন? এই প্রসঙ্গগুলোতে আসলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা চাই যে তারা সত্যিকার অর্থে নিজেদের মর্যাদা, পেশাগত মর্যাদা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমুন্নত রেখে তারা কাজ করুক। তবে গুলশানের মতো জায়গায় যেখানে বিত্তশালী ও প্রভাবশালীদের ভিড়, সেখানে তাদের অন্যায়কে চ্যালেঞ্জ করা পুলিশ অফিসার থাকাও জরুরি বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। তারা নমনীয় থাকবে, এই জায়গাটা মানুষ প্রত্যাশা করে না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বিগত সরকারের অর্থনীতির বয়ান টেকসই ছিল না, কেননা তারা ভোগ কমিয়ে উন্নয়ন দেখাতে চেয়েছিল। তবে বিএনপি সরকার বিনিয়োগ টানার পক্ষে, তাহলে অর্থের লেনদেনও বাড়বে, একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। এ সময় ব্যবসায়ী নেতারা সরকারকে অর্থনীতির আপাত চাপ সামাল দেওয়ার পরামর্শ দেন। নতুন সরকারের বড় মাথা ব্যথা জাতীয় বাজেট। সাধারণত নভেম্বর থেকে প্রস্তুতি শুরু হলেও এবার রাজনৈতিক পালাবদলের সুবাদে কাজ শুরু হয়েছে মার্চ থেকে। তার উপর এলডিসি গ্র্যাজুয়েশন ও ফ্যামিলি কার্ড ইস্যুতেও নতুন হিসাব কষতে হচ্ছে সরকারকে। এক দশকে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে বেসরকারি বিনিয়োগ। এই অবস্থায় নতুন সরকারের করণীয় নিয়ে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গবেষকরা বলছেন, মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতের ঝুঁকি ও ঋণের চাপে অর্থনীতি স্থিতিশীলতা হারাচ্ছে। রপ্তানি বহুমুখীকরণ করতে হবে, এটা একটা ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্রায়োরিটি হতে হবে। শুধুমাত্র তৈরি পোশাক খাতের উপরে নির্ভর করে একটা দেশের রপ্তানি খাত টিকে থাকতে পারে না। একেবারে যেখানে না নিলেই নয় এবং যেখানে হাই ইকোনমিক অ্যান্ড হিউম্যান রিটার্নস আছে সেই জায়গাটাতে শুধু আমরা ডেটটা নিতে পারবো। আর তার সাথে এখন যে ডেট স্টক পাইল হয়ে গেছে, যে স্টকটা আছে, এটা রিনেগোশিয়েট করতে হবে। ব্যবসায়ী নেতারা বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন হলে বিপদের শেষ থাকবে না। প্রশ্ন তোলেন ব্যাংকের ভূমিকা নিয়ে। ব্যাংক তার বুকস ক্লিয়ার করার জন্য রিশিডিউল করে দিচ্ছে, কিন্তু প্রবলেম সলভ করছে না। 6 মাস 2 মাস এরকম করছে। আপনার রিশিডিউলের পাশাপাশি আপনাকে রিফাইন্যান্সও করতে হবে। আপনাকে দেখেন রিফাইন্যান্স করলে ওই ইন্ডাস্ট্রিটাকে রুখে দাঁড়াতে পারছে কি পারছে না। জেলা ভিত্তিক ট্যাক্স কালেকশনের টার্গেট নেওয়া হবে না, কারণ আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার প্রতিনিয়ত গ্রামে যেতে হয়। আমি দেখি ওখানে এমন অনেক মানুষ আছে যাদের অনেক বিত্ত বৈভব, কিন্তু ট্যাক্স নেটের বাইরে আছেন এবং তারা কোনো ট্যাক্স দেন না। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অর্থের অপচয় রোধের উপর জোর দেন। বলেন, রাজস্ব আদায়ে বড় করদাতাদের উপর নির্ভর করলে চলবে না, বন্ধ করতে হবে ভর্তুকি। যে কনজাম্পশন লেড গ্রোথ মডেল, এটা কখনোই আপনার কোনো দেশে স্থায়ী টেকসই ব্যবস্থা দিতে পারে না। তাহলে আমরা দ্রুততার সাথে আমরা কনজাম্পশন লেড মডেল থেকে ইনভেস্টমেন্ট লেড মডেলে যেতে চাই। উপদেষ্টা জানান, 2035 সালের মধ্যে কর জিডিপি অনুপাত 15% নিয়ে আসতে চায় সরকার। আমাদের এর গণমান্য। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
চুয়াডাঙ্গার জীবননগরে সংঘর্ষে জামায়াত কর্মী নিহতের ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। দুপুরে জীবননগর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। উপজেলা বিএনপির সভাপতির দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের হলেও উদ্দেশ্য প্রণোদিতভাবে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুদ্দিন ময়নকে মামলায় জড়ানো হয়েছে। নিরপেক্ষ তদন্তের দাবিও জানান তিনি। গত ২৮ ফেব্রুয়ারি পূর্ব বিরোধের জেরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে এক জামায়াত কর্মী নিহত হন। পরে ৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে মানিকগঞ্জে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার। দুপুরে শহরের বেউথা এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা। সরকার নির্ধারিত ১,৩৪১ টাকার পরিবর্তে ১,৬৫০ টাকায় সিলিন্ডার বিক্রি করায় মিলেনিয়াম ট্রেডার্স ও ভাই ভাই ট্রেডার্সকে ৫০,০০০ টাকা করে জরিমানা করা হয়। এ সময় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক বলেন, ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলমান থাকবে। ছাত্রদলের হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল হয়ে গেল। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফাইনাল রাউন্ড শুরু হয়। প্রতিযোগিতার ৪ বিভাগে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয় ৬০ জনকে। আয়োজকরা জানান, প্রতিযোগিতায় ২,০০০-এর বেশি নিবন্ধন করে। গত রবি ও সোমবার অডিশন নেওয়া হয়। চূড়ান্ত রাউন্ডে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোহাম্মদ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, কোরআন শুদ্ধভাবে শেখার পাশাপাশি বাস্তব জীবনে কোরআনের অনুশাসন মেনে চলতে হবে। আগামীতে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ঘোষণা দেন ছাত্রদল সভাপতি। পুরস্কারের যে অর্থ লেগেছে এবং সামান্য কিছু অর্থ লেগেছে, এই সবটুকু অর্থ মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হিসাবে আমাদেরকে দিয়েছেন। আমরা কারো কাছ থেকে 1টি টাকা এই কর্মসূচি পালন করার জন্য নেইনি। কওমি মাদ্রাসাকে সুসংগঠিত করতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে, যাতে ভবিষ্যতে এই কওমি মাদ্রাসা ছাড়া বাংলাদেশে কোরআনের আলো ছড়াই দিতে পারে। কোরআনুল কারীমকে আমাদেরকে অনুসরণ করতে হবে, মানতে হবে, আমাদের জীবনের উপরে এটাকে প্রচলনের ব্যবস্থা করতে হবে। পবিত্র রমজান উপলক্ষে দেশের মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিশেষ হেলিকপ্টার অফার। এই ক্যাম্পেইনের আওতায় কেনাকাটা করে পেমেন্ট করলেই গ্রাহকরা পাবেন হেলিকপ্টার ভ্রমণের সুযোগ এবং ক্যাশব্যাক রিওয়ার্ড। ক্যাম্পেইনে অংশ নিতে গ্রাহকদের জুতা, পোশাক, অনলাইন শপিং, ইলেকট্রনিক্স, সুপার স্টোর এবং রেস্টুরেন্ট সহ বিভিন্ন ক্যাটাগরির মার্চেন্টদের নগদ অ্যাপ বা ইউএসএসডি ডায়াল করে পেমেন্ট করতে হবে। মার্চেন্ট ক্যাটাগরি অনুযায়ী সর্বোচ্চ পেমেন্টের ভিত্তিতে পয়েন্ট তালিকার মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হবে। মূল পুরস্কারের পাশাপাশি নগদ গ্রাহকরা বিভিন্ন মার্চেন্ট পেমেন্টে ২,০০০ টাকারও বেশি ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। দর্শক, এই ছিল সব খবরের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।